নমস্কার বন্ধুরা, রুদ্র ইউপিএসসিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অরিজিৎ রুদ্র। আমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে অ্যানালাইসিস করছি। তা আজকে আমাদের প্রথম ক্লাস, এবং যাতে আমরা জানুয়ারি মাস 2025 সাল তার পলিটি সেকশনটা অ্যানালাইসিস করব ভিশন আইএসের মান্থলি ম্যাগাজিন থেকে। আমাদের প্রথম যে টপিকটা রয়েছে সেটা হলো কোঅপারেটিভস। প্রথম কথা হলো যে এই টপিকটা কেন নিউজে, তার কারণ ইউনিয়ন হোম মিনিস্টার আর মিনিস্টার অফ কোঅপারেশন, যিনি মানে মিস্টার অমিত শাহ, আর আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইনগ্রেট করেছেন ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস। আচ্ছা, প্রথমে কোঅপারেটিভটা কী জিনিস? কোঅপারেটিভ হলো যে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় কিছু মানুষ একত্রিত হয়ে তাদের নিজেদের স্বার্থের জন্য একটা সংগঠন তৈরি করলেন, যেটার মাধ্যমে তারা সমাজের মানে যেখানে বার্গেনিং করতে হবে সেখানে একত্রিতভাবে বার্গেনিং করবেন, সমবায় তৈরি করলেন। ঠিক আছে, যে সবাই একসাথে এক জায়গায় আসলাম, এক জায়গায় এসে একটা সংগঠন তৈরি করলাম। সংগঠন আমাদের স্বার্থের জন্য অন্য কিছুর জন্য বার্গেনিং করবে। যেমন ধরুন, আপনি ঘর কিনবেন বা বাড়ি কিনবেন, তার জন্য আপনি এবং আপনার মতন আর যে 10 জন রয়েছে আপনি তাদেরকে জোগাড় করলেন, আপনারা একটা কোঅপারেটিভ তৈরি করলেন। তৈরি করে আপনারা বার্গেনিং করলেন যে হ্যাঁ, আমাদেরকে এত রেঞ্জের মধ্যে আমাদেরকে হাউস দিতে হবে, তাকে বলবে হাউজিং কোঅপারেটিভস। যেমন সবথেকে ইন্ডিয়ার প্রাইম একটা এক্সাম্পল হলো আমুল। আমুল একটা কোঅপারেটিভ সোসাইটি। আমাদের যে আমুলের আমরা ঘি, দুধ, মাখন সমস্ত কিছু খাই, এই আমুল একটা কোঅপারেটিভ সোসাইটি। কি হয়েছিল, এটা একটা আপনি গল্পটা শুনলে মানে একটা বিহাইন্ড একটা স্টোরি শুনলে আপনি কোঅপারেটিভ সম্বন্ধে ভালো ধারণা পাবেন। সর্দার বল্লভভাই পটেল যখন ভারত স্বাধীন হয় তারপর পরই গুজরাটে যে সমস্ত এই ডেয়ারি সেক্টরে যারা যুক্ত ছিল, যে সমস্ত ফার্মাররা, তারা প্রচণ্ড সাপ্রেশন ফেস করছিল। এইবার তাদের সমস্যার সমাধানের জন্য সর্দার বল্লভভাই পটেল সেখানে যান, এবং সর্দার বল্লভভাই পটেল উনি ওই সেখানকার গুজরাটের ডেয়ারি ফার্মারদের একটা অ্যাডভাইস দেন যে তোমরা কোঅপারেটিভ তৈরি করে তোমরা নিজেদের সংগঠন তৈরি করো, যার ফলে তোমাদের মার্কেটে একটা সে থাকবে। তার জন্য আমুল তৈরি হয় প্রথম, এবং আজকে সেটা একটা গ্লোবাল ব্র্যান্ড হয়ে গেছে। আমুল ইন্ডিয়া ছাড়াও প্রায় 50+ কান্ট্রিসে নিজের প্রোডাক্ট বিক্রি করে, এবং আমুল একটা কোঅপারেটিভ সোসাইটি। তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে কিছু মানুষ একত্রিত আসলো, তারা একটা সংগঠন তৈরি করলো নিজেদের স্বার্থে, সেটাই হলো কোঅপারেটিভ। কোঅপারেটিভ যেহেতু মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে এবং গরিব মানুষের একটা সে তৈরি করে সমাজে, ওই জন্য কোঅপারেটিভ সোসাইটিটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যার জন্য সেই ইম্পর্টেন্ট জিনিসটাকে আরও ইম্পর্টেন্স আনার জন্য এই ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস 2025 এটা ঘোষণা করা হয়। এইবার এই যে টপিকটা যে 2025 হলো ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস, এটা খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই মনে রাখবেন, পরীক্ষার জন্য এই ফ্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। কথা হলো যে এই ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস কে ঘোষণা করেছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি জুন 2024-এ। এবার এই ইউএন জেনারেল অ্যাসেম্বলি কি? ইউএন যেটা আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়ার টু তারপর ইউএন তৈরি হয়, ইউনাইটেড নেশনস, এবং তার মেন যে দুটো অর্গানের সম্বন্ধে আমরা পড়ে থাকি সেটা হলো একটা জেনারেল অ্যাসেম্বলি আর একটা সিকিউরিটি কাউন্সিল। জেনারেল অ্যাসেম্বলিতে 1 মেম্বার 1 ভোট, সমস্ত অলমোস্ট অল নেশনস আর পার্ট অফ জেনারেল অ্যাসেম্বলি। এবং এই জেনারেল অ্যাসেম্বলি জুন 2024-এ ডিক্লেয়ার করে ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস 2025 সালকে, মানে যেটা অনগোয়িং রয়েছে। এটার থিম কি? এটার থিম হলো কোঅপারেটিভস বিল্ড এ বেটার ওয়ার্ল্ড। মানে কোঅপারেটিভস এক জায়গায় আসলে, মানে কোঅপারেটিভ সোসাইটিকে প্রমোট করলে আমাদের ওয়ার্ল্ড একটা বেটার জায়গায় পৌঁছাতে পারবে। এটা ডিক্লেয়ার করার অবজেক্টিভস কী? রেজ অ্যাওয়ারনেস,
যে কোঅপারেটিভ একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যায় আমাদের সমাজকে, সেইটাকে মানুষের কাছে শোকেস করা, প্রমোট গ্রোথ। কোঅপারেটিভ একটা মানে একটা এমন ইকোসিস্টেম যেটা একদম ইনক্লুসিভ, যেটা গরিব মানুষ থেকে কোঅপারেটিভ, বড় লোকরা কোঅপারেটিভ তৈরি করবে না, গরিব মানুষ কোঅপারেটিভ তৈরি করবে, তারা সমাজে নিজেদের একটা সে রাখবে এবং তার ফলে তাদের উন্নতি হবে। অ্যাডভোকেট ফর পলিসিস, সাপোর্ট লিগাল অ্যান্ড পলিসি রিফর্মস ফর কোঅপারেটিভস। এই একটা যদি ইউনাইটেড নেশন একটা বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস ঘোষণা করে, তাহলে তারপরে কী হবে যে মানুষ বিভিন্ন সরকারের মধ্যে, বিভিন্ন দেশের সরকারের মধ্যে এটা সম্বন্ধে জাগরুকতা আসবে এবং প্রত্যেকটা দেশের সরকার তাদের দেশে কিছু না কিছু ল ইমপ্লিমেন্ট করবেন এবং পলিসি ইমপ্লিমেন্ট করবেন যাতে কোঅপারেটিভ সোসাইটি ডেভেলপড হয়। আর এটা কি করবে? ইন্সপায়ার্ড লিডারশিপ। আপনার এটা জানলে খুবই আশ্চর্য হতে পারে যে মহারাষ্ট্রের প্রচুর এমএলএ যারা আজকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে রয়েছে, যারা এমপি, তারাও এই কোঅপারেটিভ সোসাইটি থেকেই উঠে এসেছেন। কারণ কোঅপারেটিভ সোসাইটি তৈরি হলে 5 জনের মধ্যে আপনি কথা বলছেন এবং সেখান থেকে আপনার একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হচ্ছে এবং তার ফলে আপনি ভবিষ্যতে একটা লিডারশিপের জায়গায় যেতে পারবেন। এটা হোস্ট কে করছে? কমিটি ফর দ্য প্রমোশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ কোঅপারেটিভস। এটা এই ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভসটাকে হোস্ট করছে। এবার যেটা আমরা প্রথমে একটু বুঝলাম যে কোঅপারেটিভস কী জিনিস, সেটা এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে। কোঅপারেটিভস is a voluntary group of individuals with common needs who unite to achieve shared economic goals. তাহলে কোঅপারেটিভ কী জিনিস? কোঅপারেটিভ হলো যে কিছু ভলেন্টারি গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস যারা নিজেদের কমন নিডসের জন্য এক জায়গায় ইউনাইট হয়েছে টু অ্যাচিভ শেয়ার্ড ইকোনমিক গোলস। নিজেদের কমন ইকোনমিক্স গোলসের জন্য তারা এক জায়গায় একত্রিত হয়েছে এবং একটা গোষ্ঠী তৈরি করেছে, সেটাকে আমরা কোঅপারেটিভ বলবো। এইবার এটার এম কি? এটার এম হলো সাপোর্ট মেম্বার্স উইথ ফোকাস অন দ্য ইন্টারেস্ট অফ পুয়ারেস্ট সেকশন অফ দ্য সোসাইটি। তাহলে যেটা বললাম যে পুয়ার সেকশন অফ দ্য সোসাইটিকে এটা হেল্প করবে থ্রু সেলফ হেল্প, নিজেরাই নিজেদের হেল্প করবে, এবং মিউচুয়াল এড, নিজেরাই নিজেদেরকে সাহায্য করবে। কি করে? ধরুন 10 জন মিলে একটা সোসাইটি তৈরি করলো, করে এক জায়গায় প্রত্যেকে 1000 টাকা করে দিল, তাহলে 10,000 টাকা জোগাড় হলো। এইবার এই 10,000 টাকা দিয়ে 10 জন মেম্বার রয়েছে, দেখা যাচ্ছে 2 জন মেম্বার প্রথম বছর লোন নিল, তাহলে সে দিয়েছে 1000 কিন্তু সে 5,000 করে টাকা পাচ্ছে, সেই টাকা সুদ দেবে বা সেই টাকা শোধ করবে। করার পরে পরের বছর দেখা যাচ্ছে অন্য 2 জন মেম্বার আবার এই 10,000 টাকা থেকে লোন নিল, ফলে প্রতি বছর কেউ না কেউ একটা হিউজ অ্যামাউন্টের লোন নিতে পারছে এবং প্রত্যেকে নিজেরাই নিজেদের সহকারীদের হেল্প করছে, ফলে এটা মিউচুয়াল এড অ্যান্ড সেলফ হেল্প, নিজেরাই নিজেদের হেল্প করছি এবং একত্রিত হয়ে একে অপরকে সাহায্য করছি। এটা রিসোর্স শেয়ারিং করে, পুল রিসোর্সেস, এক জায়গায় অনেকটা টাকা নিয়ে আসলো, প্রত্যেকের কাছে 1000 ছিল, কেউ একটা বিজনেস স্টার্ট করতে পারছিল না, কিন্তু যখন 5000 এসে গেল দেখা যাচ্ছে সে একটা বিজনেস স্টার্ট করতে পারলো। কোঅপারেটিভ মুভমেন্ট, দ্য গ্লোবাল রাইজ অফ কোঅপারেটিভস ইন পার্টিকুলার ডিউ টু দ্য ওয়ার্ক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স। এইবার আমাদের এখানে মেন কি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স। এটা 1895-এ তৈরি। 1895-এ তৈরি হওয়ার পরে 2024 সালে ইন্ডিয়া প্রথমবার হোস্ট করে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্সের গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্স, প্রথমবার ইন্ডিয়া এটাকে হোস্ট করে। আর ইন্ডিয়ার থিম কি? ইন্ডিয়া যেটা মানে কোঅপারেটিভ সোসাইটি বলছে, এখানে আমরা যেমন দেখলাম যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভসের থিম হলো কোঅপারেটিভস বিল্ড আ বেটার ওয়ার্ল্ড। 2024 সালে ইন্ডিয়া যেটা হোস্ট করে সেটার থিম ছিল কোঅপারেটিভস বিল্ড প্রসপেরিটি ফর অল। আর ইন্ডিয়ার নিজস্ব যে থিম যে কোঅপারেটিভ সোসাইটির ডেভেলপমেন্ট নিয়ে, সেটা হলো সহকার সে সমৃদ্ধি। সহকার সে সমৃদ্ধি মানে যে সবাই এক জায়গায় আসলাম, সহকার মানে একে অপরের সাহায্য করলাম, তাতে সবার সমৃদ্ধি হলো, সহকার সে সমৃদ্ধি। তাহলে
তিনটে থিম রয়েছে এখানে। ইন্ডিয়ার নিজস্ব থিম হলো সহকার সে সমৃদ্ধি। 2024 সালে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্সের যেটাকে হোস্ট করেছিল এটার কনফারেন্সটাকে, সেটার থিম হলো কোঅপারেটিভ বিল্ড প্রসপারিটি ফর অল। আর যেটা ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস তার থিম হলো কোঅপারেটিভস বিল্ড আ বেটার ওয়ার্ল্ড। এটা আপনি মনে রাখবেন। আচ্ছা, 7 প্রিন্সিপালস অফ কোঅপারেটিভ কী কী? ডেমোক্রেটিক মেম্বার্স কন্ট্রোল, members' economic participation, autonomy and independence, education, training and information, cooperation among cooperatives, concerns for community, voluntary and open membership। এই 7টা হলো থিম, জাস্ট একবার পড়ে নেবেন। এইবার কোঅপারেটিভ সোসাইটি কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে যে এই রিলেটেড অ্যাক্ট কি ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করেছে। আমাদের একটা অ্যাক্ট রয়েছে, কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট। ক্রেডিট সোসাইটি হলো এক টাইপের লোন দেওয়ার জন্য বা টাকার রিসোর্স পুলের জন্য এক টাইপের সোসাইটি, ক্রেডিট যারা দেয় নামেই রয়েছে। 1904 সালে এটা তৈরি হয়, মানে প্রি ইন্ডিপেন্ডেন্স। ইংরেজ সরকারও এর গুরুত্ব বুঝেছিল। কারেন্ট স্ট্যাটাস কি? ইন্ডিয়া হোস্ট 27% অফ ওয়ার্ল্ডস কোঅপারেটিভ। একা ইন্ডিয়াতেই 27% কোঅপারেটিভ সোসাইটি রয়েছে ইন্ডিয়াতে। শুধু 193 কান্ট্রিজের মধ্যে ইন্ডিয়াতেই 27% রয়েছে। এবং 20% ইন্ডিয়ানস আর পার্ট অফ কোঅপারেটিভ সোসাইটি, যেখানে গ্লোবাল অ্যাভারেজ হলো 12%। যেখানে সারা বিশ্বে অ্যাভারেজ 12% পপুলেশন, মানে সারা বিশ্বের যে 700 to 800 বিলিয়ন পপুলেশন রয়েছে তার মধ্যে অনলি 12% হলো কোঅপারেটিভ সাথে যুক্ত। সেখানে ইন্ডিয়ার শেয়ার হলো 20%। টপ 3 কোঅপারেটিভ সেক্টরস: হাউজিং সেক্টর, ডেয়ারি সেক্টর আর প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি সেক্টর। প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিটা কি সেটা হলো আমরা ইকোনমি সেকশনে খুব ভালোভাবে দেখব। ডেয়ারি সেক্টর যেমন বললাম আমুল, তেমন হলো ডেয়ারি সেক্টর। আর হাউজিং সেক্টর, 7% অফ টোটাল কোঅপারেটিভস আর লোকেটেড ইন মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্ণাটকা। এর মধ্যে মহারাষ্ট্রতেই ইন্ডিয়ার একমাত্র 25% কোঅপারেটিভ, মানে 4 ভাগের 1 ভাগ মহারাষ্ট্রতেই রয়েছে। তাহলে এটা মনে রাখবেন কি করে কোন কোন স্টেট? এই ধরুন যদি এই ইন্ডিয়ান ম্যাপ হয়, তাহলে এই গুজরাট থেকে শুরু করে এই এরিয়াটাতে এখানে মহারাষ্ট্র আসছে, মধ্যপ্রদেশ আসছে, কর্ণাটকা আসছে, তেলেঙ্গানা আসছে, কর্ণাটকা, তেলেঙ্গানা, এই সমস্ত এই টোটাল এরিয়াটাতে আমার কোঅপারেটিভ সেক্টর মেন ডেভেলপ 57% এখানে রয়েছে। আর তার মধ্যে মহারাষ্ট্রতে একাই নিজেই 25%। এইবার তাহলে লিডিং স্টেট মনে রাখবো, এই ফ্যাক্টটা ইম্পর্টেন্ট। কোঅপারেটিভ সোসাইটির মধ্যে কোনগুলো বেশি রয়েছে, ইন্ডিয়ার কারেন্ট সিচুয়েশন কি, এই ডেটাটা আপনি ইউজ করতে পারেন আপনার মেন্স অ্যান্সার রাইটিংয়ের সময়। আর কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট কবে এসে? 1904 সালে এসছে। এইবার কনস্টিটিউশনে এটাকে কি স্ট্যাটাস দেওয়া হয়েছে? 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এইটা কোঅপারেটিভ সোসাইটিটাকে প্রথম কনস্টিটিউশনে ইন্ট্রোডিউস করে। কোথায় কোথায় ইন্ট্রোডিউস করে? ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ সি, সাব ক্লজ সি, ডাইরেক্টিভ প্রিন্সিপালসে আর্টিকেল 43B, আর নিউ পার্ট একটা অ্যাড করে 9B, সেটাতে 243ZH থেকে 243ZT পর্যন্ত কোঅপারেটিভ গভর্নেন্স সম্বন্ধে বলা হয়। এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আপনাকে দিতে পারে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে কোঅপারেটিভস ইন্ডিয়াতে স্ট্যাটাস কি, যে ওয়ার্ল্ডের 20% রয়েছে, ওয়ার্ল্ডের মানে 27% ওয়ার্ল্ডের কোঅপারেটিভস ইন্ডিয়াতেই রয়েছে। ইন্ডিয়ার 20% পিপল এর সাথে যুক্ত। মেন হলো হাউজিং, ডেয়ারি, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। লিডিং স্টেটসের মধ্যে আসে মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্ণাটকা। কনস্টিটিউশনে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2011 সালে এটা ফান্ডামেন্টাল রাইটসে অ্যাড করা হয়, ডিপিএসপিতে অ্যাড করা হয়, পার্ট 9Bতে অ্যাড করা হয়। ফান্ডামেন্টাল রাইটসে অ্যাড করা হয়, এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা কতটা ইম্পর্টেন্ট। কোঅপারেটিভ সোসাইটি টু রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটি, এটা অ্যাড করা হয় আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ সি। আর 43Bতে অ্যাড করা হয় প্রমোট কোঅপারেটিভ সোসাইটি, স্টেটকে প্রমোট করা উচিত। আর 243ZH থেকে 243ZT পর্যন্ত কোঅপারেটিভ গভর্নেন্স রিলেটেড কথা বলা হয়।
এইবার দেশে যখন কোনো একটা কিছু গভর্ন হয় তখন সেটা কে গভর্ন করবে, মানে সেই রিলেটেড ল কে বানাবে, সেইটা নিয়ে 7 শিডিউল আমাদের বলা রয়েছে কনস্টিটিউশনের 7 শিডিউলে। এইবার যে কোঅপারেটিভ সোসাইটিটা সেটা তাহলে কে গভর্ন করবে? মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিস ফল আন্ডার এন্ট্রি 44 অফ ইউনিয়ন লিস্ট, আর স্টেট কোঅপারেটিভ সোসাইটিস ফল আন্ডার এন্ট্রি 32 অফ স্টেট লিস্ট। ফলে এটা কনকারেন্ট লিস্টের সাবজেক্ট না। সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে এমসিকিউতে দিতে পারে যে কোঅপারেটিভস একটা কনকারেন্ট লিস্ট সাবজেক্ট, যে কোনো একটা এন্ট্রি দিয়ে বলতে পারে যে এটা কনকারেন্ট লিস্টে আসে, কিন্তু কনকারেন্ট লিস্টে না। কিন্তু স্টেট এবং সেন্ট্রাল দুজনেই এই রিলেটেড ল বানায়, কারণ স্টেট বানাবে স্টেট রিলেটেড ল যেটা স্টেট লিস্টে রয়েছে 7 শিডিউলে, আর সেন্ট্রাল বানাবে সেন্ট্রাল লিস্টের জন্য যেটা ইউনিয়ন লিস্টে রয়েছে 7 শিডিউলের। সেন্টার কিসের জন্য বানাবে? সেন্টার বানাবে হলো মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিসের জন্য। মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিস কি? যে একটা কোঅপারেটিভ সোসাইটি যদি একের অধিক স্টেটের মধ্যে বিস্তৃত হয় তখন সেটা মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি। সেটার জন্য বানাবে ইউনিয়ন আন্ডার এন্ট্রি 44 অফ ইউনিয়ন লিস্ট অফ দ্য কনস্টিটিউশনের মাধ্যমে। আর তার জন্য ইউনিয়ন অলরেডি লাগু করেছে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট। আর স্টেট গভর্নমেন্ট বানাবে স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট। এটা কি? এটা হলো যে প্রত্যেকটা স্টেট নিজের রাজ্যে যে সমস্ত কোঅপারেটিভস রয়েছে তারা যারা সেই রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ তাদের জন্য স্টেট বানাবে স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট। এটা খুব মানে স্টেট স্পেসিফিক হয়, প্রত্যেকটা রাজ্যের অ্যাক্ট আলাদা আলাদা রকম। এইবার বাকি যেই আমার টোটাল ইনফরমেশনটা এখানে রয়েছে এইগুলো আমাকে পড়তে হবে অ্যাজ এ বার্ড আই ভিউতে, মানে আমাদের দেখতে হবে যে হ্যাঁ সামান্য সামান্য দেখতে হবে, এর থেকে প্রিলিমসে কোশ্চেন আসার চান্সেস খুব কম, কিন্তু আমাদের এগুলো বোঝা উচিত, পড়া উচিত একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যেমন টাইপস অফ কোঅপারেটিভ সোসাইটিস, কত টাইপের কোঅপারেটিভ সোসাইটিস হয়, যেমন কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিস, প্রডিউসার্স কোঅপারেটিভ সোসাইটিস, কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস, কোঅপারেটিভ ফার্মিং সোসাইটিস, হাউজিং কোঅপারেটিভ সোসাইটিস, মার্কেট কোঅপারেটিভ সোসাইটিস। যে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্য হাউজিং কোঅপারেটিভ সোসাইটিস, ফার্ম রিলেটেড কেনা বেচার জন্য ফার্মিং কোঅপারেটিভ সোসাইটিস, অ্যাকসেপ্ট ডিপোজিটস। এটা খুব ইম্পর্টেন্ট যে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ডিপোজিট অ্যাকসেপ্ট করে। কেন ইম্পর্টেন্ট? যখন ইকোনমি পড়া হবে তখন এটা বুঝতে পারবেন। এটা খেয়াল রাখবেন যে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ডিপোজিট অ্যাকসেপ্ট করে। আর প্রডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি প্রডিউসারদের ক্ষেত্রে বার্গেনিংয়ের জন্য, কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি কনজিউমারদের জন্য রিজনেবল প্রাইসে বার্গেনিংয়ের জন্য। এইবার কোঅপারেটিভ ব্যাংক কি? কোঅপারেটিভ ব্যাংকস আর ফাইন্যান্সিয়াল এন্টিটিস সেট আপ অন এ কোঅপারেটিভ বেসিস অ্যান্ড বিলঙ্গিং টু দেয়ার মেম্বার্স। যে আমরা 10 জন মানুষ একটা জায়গায় আসলাম, 10 জন 10,000 টাকা বা 1 লক্ষ টাকা করে ধরুন 10 জন দিলাম, দিয়ে আমরা 10 লক্ষ টাকার একটা ফান্ড রেজ করলাম। এইবার এই 10 লক্ষ টাকা থেকে আমরা প্রথমে প্রাইমারি ক্রেডিট সোসাইটিতে আমরা কি দেখলাম? নিজেদের ক্ষেত্রে দিচ্ছিলাম। এখানে আমরা 10 লক্ষ টাকা এক জায়গায় এনে আমরা বাইরের লোককে আমরা টাকা দেওয়া শুরু করলাম, যে আচ্ছা তুমি ভাই আসো, তুমি আমাদের কাছ থেকে টাকা নাও, সুদ দেবে আমাদেরকে এবং বছরের শেষে টাকাটা তুমি আমাদের পে করে দেবে। তখন আমরা একটা কোঅপারেটিভ ব্যাংক তৈরি করলাম। এই ব্যাংকগুলোকে, এটা একটা ফাইন্যান্সিয়াল এন্টিটিস, সেট আপ অ্যাজ এ কোঅপারেটিভ বেসিস। These are financial entities set up as a cooperative basis belonging to their members. They are registered under State Cooperative Society Act. তাহলে স্টেটের যে কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট আমরা একটু আগে দেখলাম যে এন্ট্রি 32 এর মাধ্যমে যে স্টেট লিস্ট থেকে যে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট তৈরি করে তার মাধ্যমে এটা রুল হবে। They come under RBI regulations under 2 laws, Banking Regulation Acts and ব্যাংকিং লস কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1955। আরবিআই তাদেরকে রেগুলেট করবে যে তোমাদের কত টাকা রাখতে হবে অ্যাজ এ সিআরআর, এসএলআর, এগুলো ইকোনমিক টার্মস, সেটা ইকোনমিতে দেখে নেব আমরা যে সিআরআর, এসএলআর এর মাধ্যমে তোমাদের কত টাকা রাখতে হবে। এই সমস্ত রিলেটেড কোনো যদি টার্মস থাকে, টার্মিনোলজি থাকে, তোমরা ভালো কন্ডিশনে রয়েছো, খারাপ কন্ডিশনে রয়েছো, খারাপ কন্ডিশনে থাকলে তাদের মার্জার করে দেওয়া, এই রিলেটেড যতগুলো নর্ম রয়েছে সেগুলো ডিসাইড করবে কে? আরবিআই। আর কোন দুটো লসের মাধ্যমে করবে?
ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট 1949, ব্যাংকিং লস কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট 1955, এই দুটো লসের মাধ্যমে করবে। আর তারা রেজিস্টার হবে স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্টের মাধ্যমে। কোঅপারেটিভ ব্যাংকস রেজিস্টার্ড হবে স্টেট কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্টের মাধ্যমে, আর তাদেরকে রুল করবে আরবিআই এই দুটো লসের মাধ্যমে, ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট, ব্যাংকিং লস কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1955। এইবার হলো যে সিগনিফিকেন্স, আর মেন এগুলো কোথায় রয়েছে? মেন হলো গুজরাট, মহারাষ্ট্রতে এগুলো সীমাবদ্ধ, মেন ওখানে আর রয়েছে। আমাদের ফলে লক্ষ্য কী হওয়া উচিত? যে আমাদের সারা ইন্ডিয়াতে যেন এই কোঅপারেটিভ সোসাইটিসে ডেভেলপমেন্ট হয়, তাহলে গরিব মানুষ তাদের একটা সে থাকবে সমাজে। এইবার সিগনিফিকেন্স অফ কোঅপারেটিভ সোসাইটিস ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে যেটা আমরা বুঝলাম যে কোঅপারেটিভ সোসাইটিস মেনলি গরিব মানুষের জন্য, যাতে তারা এক জায়গায় এসে নিজেদের একটা কমন ইকোনমিক গোলসে তারা আসতে পারে এবং তারা একটা সোশ্যাল বার্গেনিং করতে পারে। তাহলে এটা স্ট্রেংথেনিং সোশ্যাল কোহেশন, যে একসাথে সামাজিক একটা কোহেশন তৈরি করছে, এটা তাকে স্ট্রেংথ করছে। তারপরে এটা ইকুয়াল রাইটসটাকে প্রমোট করে। আমরা যেমন ভোট করি যখন বিধানসভা বলুন, লোকসভার জন্য বলুন, তখন আমরা 1% 1 ভোট করি, কিন্তু ন্যাচারালি কি হয় যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে 1% 1 ভোট থাকে না, বা কোম্পানির শেয়ারের ক্ষেত্রে 1% 1 ভোট থাকে না। সেখানে যদি আমার কাছে 51% শেয়ার থাকে, তাহলে আমি সেই কোম্পানির বস। যদি আমার কাছে 5% শেয়ার থাকে, তাহলে আমি 5%-এর জন্য ভোট করব, আমার ভোটের ভ্যালু 5%-এর ইকুইভ্যালেন্ট হবে। কিন্তু কোঅপারেটিভ সোসাইটিতে যদি ধরুন একজন 10 লক্ষ দিয়েছে এবং একজন 1 লক্ষ দিয়েছে, দিয়ে তারা 11 লক্ষ দিয়ে কোঅপারেটিভ সোসাইটি তৈরি করেছে, এরও 1 ভোট থাকবে, এরও 1 ভোট থাকবে, ফলে 1% 1 ভোট, ইকুয়াল রাইটস। বার্গেনিং পাওয়ার, যেটা প্রথম থেকে আমরা বলছি যে এটা তাদের একটা বার্গেনিং পাওয়ার তৈরি করে, সমাজে একটা সে তৈরি করে যে আচ্ছা আমার এত টাকার মধ্যেই লাগবে, আমি বার্গেনিং করছি, সামনের জন্য কিছু বলছে, আমি তার থেকে কিছু কমাচ্ছি। লিডারশিপ ডেভেলপমেন্ট, মহারাষ্ট্রে যেটা এক্সাম্পল দিলাম আমি, যে মহারাষ্ট্রের প্রচুর লেজিসলেটরস রয়েছে যারা কোঅপারেটিভ মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন। প্রমোটিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এবার গরিব মানুষ যদি একসাথে সংঘবদ্ধ হয়ে তারা যদি ব্যবসা শুরু করেন বা কোনো কিছু এরকম লেনদেনের কাজ করেন, একটা গোষ্ঠী শুরু করেন, তার ফলে তাদের একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আসে, তারা ব্যাংকের সাথে লেনদেন করবে, তারা ফাইন্যান্সিয়াল তাদের নলেজ বাড়ে, এটা ফলে প্রমোট করছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। রিডিউসিং ওয়েলথ ইনইকুয়ালিটি, এটা তাদের যখন গরিব মানুষের ডেভেলপমেন্ট হবে, তাদের একটা হিউজ ইনকামও হবে, কনসিডারেবল ইনকামও হবে, যেটা তাদের ওয়েলথ যে ইনইকুয়ালিটি রয়েছে সেটাকে রিডিউস করবে। মানে যেটা একজন বড় লোকের সাথে একজন গরিব লোকের পার্থক্য যে রয়েছে, টাকার পার্থক্য, ওয়েলথের পার্থক্য, সেটাকে রিডিউস করবে। ইনস্টলিং মোরাল ভ্যালুস, এটা সমাজে মোরাল ভ্যালুস তৈরি করবে কি করে? ইউনিটি, ট্রাস্ট, অনেস্টি, কোঅপারেশন, সোশ্যাল স্টেবিলিটি, এগুলোকে প্রমোট করে। চ্যালেঞ্জেস কী কী রয়েছে? কোঅপারেটিভ সোসাইটি কোন কোন চ্যালেঞ্জ ফেস করে? একটা হলো গভর্নেন্স ইস্যু। প্রথম কথা হলো যে প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা ল, সেন্ট্রালের আলাদা ল, স্টেটের আলাদা ল, সেন্ট্রাল আলাদা ল, স্টেটের আলাদা ল, প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা ল। এইবার পলিটিসাইজেশন, দেখা যাচ্ছে যে লোকাল যে পলিটিক্যাল লিডার সে তাতে ইন্টারফেয়ার করছে। ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে জাগরুকতাই নেই। যেমন আমরা দেখলাম যে 57% অফ দ্য ইন্ডিয়াস কোঅপারেটিভ সোসাইটিস আর কনসেন্ট্রেটেড ইন মহারাষ্ট্র, গুজরাট অ্যান্ড মধ্যপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা, তেলেঙ্গানা অ্যান্ড কর্ণাটকা। ফলে আমাদের নর্থ ইস্ট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত এরিয়াতে এতটা মানুষের মধ্যে জাগরুকতা নেই যে কী করে কোঅপারেটিভ তৈরি করা হয়, কী করে একটা ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল অর্গানাইজেশন তৈরি করতে হয়। ফলে দেশের একটা পোর্শনই এই সম্বন্ধে জাগরুক রয়েছে। ইন্টারনাল রাইভালরিজ, দেখা যাচ্ছে যে কোঅপারেটিভ যারা তৈরি করেছে তাদের মধ্যেই রয়েছে যে কিছু, হ্যাঁ আমার সাথে তোমার বনছে না, ফলে আমি তোমাকে লোনটা দিতে চাইছি না, আমি সেখানে ভোট দিচ্ছি না, তোমার বিরুদ্ধে ভোট দিচ্ছি। তারপরে কি যে এফিসিয়েন্সি কম, ল্যাক অফ এফিসিয়েন্সি,
রিজিওনাল ইমব্যালেন্স, যেমন দেখলাম যে দেশের একটা সাইডেই শুধু এটা সীমাবদ্ধ, স্মল সোসাইটিস, সিঙ্গেল পারপাস ফোকাস, অপারেশনাল চার্জেস, উইক অডিট সিস্টেম। উইক অডিট সিস্টেম মানে কি, যে ব্যাংকের থেকে যেমন লোন নিতে গেলে কোঅপারেটিভ সোসাইটিকে দেখাতে হবে যে আচ্ছা আমার এতটা টাকা আসছে, এত টাকা আমি খরচ করছি, এত টাকা আমার প্রফিট হচ্ছে, ফলে আমাদের লোন দাও, আমরা আরও সোসাইটিকে ডেভেলপ করব। বেশিরভাগ ক্ষেত্রে কোঅপারেটিভ সোসাইটি লেনদেন করে ক্যাশে এবং তাদের প্রপার রেকর্ড থাকে না, ফলে তাদের একটা ইরেগুলার অডিট সিস্টেম, উইক অডিট সিস্টেম থেকেই যায়। ল্যাক অফ কোঅর্ডিনেশন, তারা জানেই না যে কী করে তাদের এই জিনিসগুলোকে সেটেল করতে হবে, কারণ সবাই তো আর সিএ হায়ার করতে পারে না। ফাংশনাল উইকনেস, ল্যাক অফ স্কেল, ছোট, তাই ল্যাক অফ স্কেল মানে ছোট সোসাইটি, ফলে তারা একটা হিউজ সে রাখতে পারে না সমাজে। স্কিলড ওয়ার্কফোর্সের শর্টেজ, পুয়ার ম্যানেজমেন্ট, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা ইললিটারেট হয়, ফলে ম্যানেজমেন্টের একটা ইস্যু চলে আসে। ল্যাক অফ ফ্যামিলিয়ারিটি উইথ ডিজিটাল টুলস, এটা একটু ইম্পর্টেন্ট, যে data indicates that only 45% cooperative members are familiar with digital tools, suggesting significant gaps of technological literacy. এই যে আমরা ইউপিআই রিলেটেড এত কিছু বলছি, আমরা ব্যাংকিংয়ের এত সেক্টরের ডেভেলপ করছি, কিন্তু দেখা গিয়েছে যে কোঅপারেটিভস তৈরি করছে মেনলি যারা গরিব, একদম লো মানে বিপিএল এর ক্যাটাগরিতে না, তার থেকে দেখা যাচ্ছে উপরে একটু, কিন্তু তারা কোঅপারেটিভ তৈরি করছে। 45% অ্যামং দেম আর টেকনোলজিক্যালি ইলিটারেট, ফলে 45% cooperative members are only aware with digital tools and 55% suggesting a significant gap of technological illiteracy. Key initiative to strengthen cooperatives in India. সরকার কি ইনিশিয়েটিভ নিয়েছে? একটা হলো সরকার মিনিস্ট্রি অফ কোঅপারেশন তৈরি করেছে, 2021 সালে আলাদা একটা টোটাল মিনিস্ট্রি তৈরি করা হলো। দ্বিতীয় কি, ন্যাশনাল কোঅপারেশন ডেভেলপমেন্ট, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কোঅপারেশন তৈরি করেছে। ন্যাশনাল কোঅপারেটিভ পলিসি আর সহায়কার সে সমৃদ্ধি আমরা যেটা দেখলাম, এছাড়া বিভিন্ন মিসলেনিয়াস স্কিম রয়েছে, তার মধ্যে যেমন একটা ইম্পর্টেন্ট হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রেন স্টোরেজ প্ল্যান, পাইলট প্রজেক্ট একটা, এটা তৈরি করেছে সরকার। ইন্টিগ্রেটেড প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি গোডাউন্স টু ফুড সাপ্লাই চেন সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। এবার স্ট্রেংথেনিং অফ কোঅপারেটিভ মুভমেন্টস ইন ইন্ডিয়া, স্ট্রাকচারাল রিফর্মস, এগুলোর জন্য কি করতে হবে? এবার কোঅপারেটিভ সোসাইটিতে যে আমরা ফ্লসগুলো দেখলাম, সেই ফ্লসগুলোকে ভরাট করার জন্য আমাদের কি করা উচিত? মার্জার অফ উইক সোসাইটিস, যে সমস্ত সোসাইটিগুলো উইক, তাদেরকে কোঅপারেটিভ সোসাইটি উইক, তাদেরকে এক জায়গায় মার্জ করে দাও। প্রমোট মাল্টিপারপাস সোসাইটিস এবং ইমপ্রুভ অপারেশনাল এফিসিয়েন্সি, ক্যাপাসিটি বিল্ডিং, তাদের ক্যাপাসিটি, তাদের স্কিল করো, তাদের ডিজিটাল লিটারেসি সম্বন্ধে তাদের ডিজিটালি তাদের লিটারেট করো, তাদের স্কিল বাড়িয়ে দাও। এনহ্যান্স কোঅর্ডিনেশন, নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন যাতে বাড়ে। স্ট্রিমলাইন লোনস, ব্যাঙ্ক যাতে তাদেরকে সহজে লোন দেয় সেটা দেখো। পাবলিক অ্যাওয়ারনেস, যাতে মাস পার্টিসিপেশন হয় এতে। ভ্যালু বেস এডুকেশন, এবং যাতে বাচ্চারা ছোটো থেকে কোঅপারেটিভ সোসাইটি সম্বন্ধে জেনে তাদের ডেভেলপমেন্ট হয়। স্ট্রেংথেন লিগাল ফ্রেমওয়ার্ক, নরসিমহান কমিটি সেটাকে রেকমেন্ড করেছিল যে তাদের জন্য একটা লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি করো। এনশিওর ট্রান্সপারেন্সি, যাতে অডিট সিস্টেম ভালো হয়, তাতে আরটিআই সম্ভব হয়, তাদের সিবিআই সিভিসি যাতে ইনকোয়ারি করতে পারে, এনশিওর ট্রান্সপারেন্সি, যাতে টাকা রিলেটেড যেহেতু ম্যাটার, তাতে যাতে ট্রান্সপারেন্সি থাকে সেটা দেখতে হবে, সেটাকে আরটিআর আন্ডারে আনতে হবে। এবং নাবার্ড ইজ ওয়ার্কিং টুয়ার্ডস ডেভেলপিং কোঅপারেটিভ গভর্নেন্স ইন্ডেক্স। নাবার্ড হলো একটা এগ্রিকালচারাল সাপোর্টিভ ব্যাঙ্ক, গভর্নমেন্টের ওন ফান্ডেড ব্যাঙ্ক, এবং সেটা কোঅপারেটিভ গভর্নেন্স ইন্ডেক্স রিলেটেড একটা ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করছে, যেটা রুরাল কোঅপারেটিভ ব্যাঙ্কস টু অ্যাসেস অ্যান্ড ইমপ্রুভ গভর্নেন্স স্ট্যান্ডার্ডস। রুরাল যে কোঅপারেটিভ ব্যাঙ্কস রয়েছে তাদের কতটা প্রত্যেকের স্ট্যান্ডার্ড, মানে কোন ব্যাঙ্কস কত ভালোভাবে কাজ করছে সেটাকে মার্ক করার জন্য কোঅপারেটিভ গভর্নেন্স ইন্ডেক্স নাবার্ড আনার চেষ্টা করছে। আজকের আমাদের দ্বিতীয় টপিক হলো 10 ইয়ার্স অফ নীতি আয়োগ। পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমাদের দেশে নেহেরু সরকারের প্রথম যে একটা
মেজর কাজ ছিল তার মধ্যে একটা ছিল যে প্ল্যানিং কমিশন তৈরি করা। আপনারা যদি জেনে থাকেন, প্ল্যানিং কমিশন ভারতে পোস্ট ইন্ডিপেন্ডেন্স তৈরি হয় এবং যার মেন কাজ ছিল যে 5 ইয়ার প্ল্যান দেওয়া এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করা। তাদের প্ল্যানিং কমিশনের কিছু ফাইন্যান্সিয়াল পাওয়ারও ছিল, কিন্তু মোদি গভর্নমেন্ট আসার পরে সেই প্ল্যানিং কমিশনটাকে ডিসলভ করে নীতি আয়োগ তৈরি করা হয়। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, আয়োগ, সেলিব্রেটেড ইটস 10th ইয়ার। ফলে জানুয়ারি 2015-এ নীতি আয়োগ তৈরি হয় এবং জানুয়ারি 1, 2025-এ এটার 10 বছর পূর্ণ হয়, যার জন্য এটা এবছরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবছর এবং নেক্সট ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ নীতি আয়োগ তৈরি হওয়ার পরে নীতি আয়োগ রিলেটেড প্রচুর কোশ্চেন অলরেডি ইউপিএসসি জিজ্ঞাসা করেছে এবং ফলে জিজ্ঞাসা করার চান্সেস আরও বেশি রয়েছে, যেহেতু 10 ইয়ার পূর্ণ হয়েছে। এইবার নীতি আয়োগ জিনিসটা কি? নীতি আয়োগ হলো আসলে একটা থিঙ্ক ট্যাঙ্ক, এটা একটা অ্যাডভাইজারি বডি। প্রথম নামেই রয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, আয়োগ। এটা ইন্ডিয়াকে ট্রান্সফর্ম করার জন্য এমন একটা আয়োগ তৈরি হয়েছে যেটা গভর্নমেন্টকে অ্যাডভাইস করবে যে গভর্নমেন্টের কোন পথে নিজেদের পলিসি তৈরি করা উচিত। এবং এটার মেন দুটো অবজেক্টিভ, একটা হলো টুইন ম্যান্ডেট এটার, যে একটা হলো কম্পিটিটিভ অ্যান্ড কোঅপারেটিভ ফেডারেলিজম তৈরি করা, আর একটা এসডিজিকে মনিটর করা অ্যান্ড অ্যাডপ্ট করা। যে কম্পিটিটিভ এবার আর কোঅপারেটিভ ফেডারেলিজমের মানেটা কি? কম্পিটিটিভ ফেডারেলিজম মানে কি? কোঅপারেটিভ এবং কম্পিটিটিভ ফেডারেলিজমের মানেটা কি? কম্পিটিটিভ ফেডারেলিজম এটার মানে কি? কম্পিটিটিভ মানে কম্পিটিশান আসছে, এখানে কম্পিটিশান করছেন আপনি কারোর সাথে। কম্পিটিশানের ক্ষেত্রে কি হয় যে স্টেট, ধরুন 10টা স্টেট রয়েছে, তারা হেলথে কত ভালো করছে, এডুকেশনে কত ভালো করছে, সেই রিলেটেড যদি আমি একটা ইন্ডেক্স বার করি, তারা ফাইন্যান্সিয়ালি কতটা ভালো করছে, তাদের ট্যাক্স কাদের ক্ষেত্রে ভালো, কাদের লস ভালো, কারা ল অ্যান্ড অর্ডারটাকে ভালোভাবে মেনটেন রাখছে, এই টাইপের যদি কোনো কিছু আমি বার করি যেগুলো এসডিজির উপর বেস করে, তাহলে আমি প্রত্যেকটা রাজ্যকে একটা কম্পিটিটিভ লাইনে নিয়ে আসছি। আর কোঅপারেটিভ ফেডারেলিজম মানে কি? যে যখন সমস্ত রাজ্যগুলো এক জায়গায় এসে কোনো একটা পলিসি ইমপ্লিমেন্ট করছে, তারা কোঅপারেশন করছে, যেমন কোঅপারেটিভ সোসাইটিতে আমরা দেখলাম, তেমন সেন্টার প্লাস স্টেট এরা এক জায়গায় এসে যদি একটা নীতির ক্ষেত্রে, একটা পলিসির ক্ষেত্রে কোঅপারেশন করে, তখন সেটাকে বলবে কোঅপারেটিভ ফেডারেলিজম। এবং সেই সাথে নীতি আয়োগের একটা মেন কাজ হলো যে অ্যাডাপ্টেশন অ্যান্ড মনিটরিং এসডিজি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস রয়েছে সেইটাকে অ্যাডাপ্ট করা এবং সেটা ইন্ডিয়াতে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে, প্রত্যেকটা স্টেট সেটার প্রতি কতটা কাজ করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটার প্রতি কাজ করছে, আমরা কোন অবস্থানে রয়েছি, এই রিলেটেড অ্যাডাপ্টেশন অ্যান্ড মনিটরিং করা নীতি আয়োগের একটা প্রধান কাজ। এইবার নীতি আয়োগটা কেমন বডি? নীতি আয়োগ না আসলে কনস্টিটিউশনাল বডি, না স্ট্যাচুটরি বডি। কনস্টিটিউশনাল বডি, স্ট্যাচুটরি বডির মানে কি? কনস্টিটিউশনাল বডি মানে কনস্টিটিউশনে মেনশন থাকবে, নীতি আয়োগের কথা কোনো কনস্টিটিউশনে মেনশন নেই। স্ট্যাচুটরি বডি মানে কি? কোনো একটা লতে মেনশন থাকবে যে কোনো একটা লয়ের থ্রু এই বডিটা তৈরি হয়েছে। নীতি আয়োগ না কনস্টিটিউশনাল না স্ট্যাচুটরি, এটা একটা অ্যাডভাইজারি বডি যেটা একটা এক্সিকিউটিভ রেজলিউশনের থ্রু তৈরি হয়েছিল। এটার চেয়ারপারসনকে প্রাইম মিনিস্টার, এটার চেয়ারপারসন। গভর্নিং কাউন্সিল কাদের দিয়ে তৈরি হয়? প্রাইম মিনিস্টার অ্যাজ এ হেড, চিফ মিনিস্টার্স অফ অল স্টেট ইউটিস লেজিসলেচার্স অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স অফ ইউটিস। ফলে এখানে দেখুন পিএম আসে ইউনিয়ন থেকে, সিএমস অ্যান্ড লেফটেন্যান্ট গভর্নর্স আসছে স্টেট থেকে। তারা এসে একত্রিত হয়ে একটা জায়গায় তারা কিছু পলিসি বানাচ্ছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করছে। ফলে যখন ইউনিয়ন আর স্টেট, সমস্ত স্টেট এক জায়গায় এসে পলিসি বানাচ্ছে, সেটা তৈরি হচ্ছে, এটা কোঅপারেটিভ প্রমোট করছে, কোঅপারেটিভ ফেডারেলিজমকে প্রমোট করছে এটা। এছাড়া এতে গভর্নিং কাউন্সিল আর কারা কারা রয়েছে? এক্স অফিসিও মেম্বার্স ইনক্লুডিং ম্যাক্সিমাম 4 মেম্বার্স অফ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার নমিনেটেড বাই দ্য পিএম।
এক্স অফিসিও মেম্বার্স কাদের বলা হয়? ধরুন বলা হলো যে হোম মিনিস্টার হবে সে অবশ্যই নীতি আয়োগের মেম্বার হবে, যে ফাইন্যান্স মিনিস্টার হবে সে অবশ্যই নীতি আয়োগের মেম্বার হবে, যে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার মিনিস্টার হবে সে নীতি আয়োগের অবশ্যই মেম্বার হবে। এইবার এই সিটটাতে যে বসবে সে মেম্বার অটোমেটিক হয়ে যাবে। এটাকেই বলে এক্স অফিসিও, যে অফিসে কে রয়েছে ইম্পর্টেন্ট না, কিন্তু অফিসটা ইম্পর্টেন্ট, যেই অফিসে বসবে সে এটার মেম্বার হয়ে যাবে, এক্স অফিসিও মেম্বার্স হবে এরা। এরকম ম্যাক্সিমাম 4 মেম্বার্স নমিনেটেড বাই পিএম। পিএম ডিসাইড করবে যে তার ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে থেকে কোন কোন মিনিস্টার্সদেরকে, মানে কোন কোন মিনিস্ট্রিকে নীতি আয়োগের পার্ট করা উচিত সেটা প্রাইম মিনিস্টার ডিসাইড করবেন, এবং সেই মিনিস্ট্রিতে যে সমস্ত মিনিস্টাররা থাকবেন, মানে তারা যে সমস্ত মিনিস্টাররা তাই সেই সমস্ত মিনিস্ট্রিকে লিড করবেন, তারা অটোমেটিক্যালি নীতি আয়োগের পার্ট হয়ে যাবে। এছাড়া কারা থাকে? এছাড়া থাকে একজন হলো ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ অ্যাপয়েন্টেড বাই পিএম। মনে রাখবেন এটা ভাইস চেয়ারপারসন, চেয়ারপারসনটার পরে ভাইস চেয়ারপারসন ডাইরেক্ট একজন অ্যাপয়েন্টই হবে বাই পিএম। কিছু ফুল টাইম মেম্বার্স অফ নীতি আয়োগ থাকে, আর স্পেশাল ইনভাইটিস থাকে। দেখা যাচ্ছে যে নীতি আয়োগ যেমন টোটালি একটা পলিটিক্যাল বডির মতন হচ্ছে, যেখানে পিএম থাকছে, সিএম থাকছে, লেফটেন্যান্ট গভর্নরসরা থাকছে। এইবার নীতি আয়োগ তৈরি করছে কি রিলেটেড পলিসি? নীতি আয়োগ পলিসি তৈরি করছে হলো সোশ্যাল লাইফ রিলেটেড, যেখানে হেলথ রিলেটেড কাজ করতে হবে, যেখানে তোমাকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সম্বন্ধে কাজ করতে হবে। এবার এমন হতেই পারে যে পলিটিক্যাল লিডার্সরা এই সমস্ত বিষয়ে কম্পিটেন্ট না, বা কোনো একটা বিষয়ে তাদের ল্যাক অফ নলেজ রয়েছে। তার জন্য নীতি আয়োগকে ইনক্লুসিভ আরও বানানোর জন্য কিছু এক্সপার্ট মেম্বারদের ডাকা হয়, যারা দেখা যাচ্ছে ইকোনমিক ফিল্ডে, সোশ্যাল লাইফে, যারা সোশ্যাল ওয়েলফেয়ারে তাদের প্রত্যেকের কম্পিটেন্সি রয়েছে, হিউজ কম্পিটেন্সি রয়েছে, তাদেরকে ডাকা হয় এবং তারা অ্যাজ এ স্পেশাল ইনভাইটিস নীতি আয়োগকে জয়েন করে। এই সমস্ত যারা স্পেশাল ইনভাইটিস তাদেরকে কে ডিসাইড করে? নমিনেটেড বাই পিএম। এছাড়া নীতি আয়োগের স্টেট স্পেসিফিক রিজিওনাল কাউন্সিলস থাকে। এছাড়া চিফ এক্সিকিউটিভ অফিসার থাকে, যাকে অ্যাপয়েন্ট করা হয় বাই দ্য পিএম ফর এ ফিক্সড টেনিওর। ইনি কি হন? র্যাঙ্ক অফ সেক্রেটারি হন। এখানে একটা জিনিস মনে রাখবে যে যদি এক্সামে দেয় যে র্যাঙ্ক অফ এ ক্যাবিনেট মিনিস্টার অর ক্যাবিনেট সেক্রেটারি, তাহলে এটা ভুল হয়ে যাবে। এটা র্যাঙ্ক অফ সেক্রেটারি, সেক্রেটারি র্যাঙ্কের একজন আইএস অফিসারকে এখানে মেম্বার করা হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার করা হয় ফর এ ফিক্সড টেনিওর অ্যাপয়েন্টেড বাই দ্য পিএম। আর আরেকজন আইএসকে আমরা কোথায় দেখলাম? এই যে ভাইস চেয়ারপারসন অ্যাপয়েন্টেড বাই পিএম, এটাও ন্যাচারালি একজন আইএস অফিসার হয়ে থাকেন, চিফ এক্সিকিউটিভ অফিসার। নীতি আয়োগের অবজেক্টিভস কী কী? এটা প্ল্যান্স অ্যাট এ ভিলেজ লেভেল, একদম ডিসেন্ট্রালাইজ লেভেলে গিয়ে কাজ করে। স্পেশাল অ্যাটেনশন টু উইকার সেকশনদের প্রতি এটা স্পেশাল অ্যাটেনশন দেয়। প্ল্যাটফর্ম ফর রেজলিউশন ফর ইন্টারসেক্টরাল অ্যান্ড ইন্টার-ডিপার্টমেন্টাল ইস্যুস। ইকোনমিক স্ট্র্যাটেজি তৈরি করে, পলিসি ইমপ্লিমেন্টেশন করে, ক্রিয়েট নলেজ, ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ সাপোর্ট সিস্টেম। ফলে নীতি আয়োগের এবার আমরা দেখে নিই নীতি আয়োগের কি অবজেক্টিভস। নীতি আয়োগ প্ল্যান্স অ্যাট এ ভিলেজ লেভেল, এটা ডিসেন্ট্রালাইজ লেভেলে গিয়ে প্ল্যান করে। স্পেশাল অ্যাটেনশন অ্যান্ড উইকার সেকশন, যে উইকার সেকশন বলতে এর মধ্যে আসছে এসসি, এসটি, ওবিসিস, ওমেন, চাইল্ড, ওল্ড এজ, এদের জন্য স্পেশাল অ্যাটেনশন দিয়ে ভিলেজ লেভেলে থেকে একটা ক্রেডিবল প্ল্যান তৈরি করে। এছাড়া এটা স্টার্টআপ সিস্টেমকে, এন্টারপ্রেনারশিপকে সাপোর্ট সিস্টেম দেয়, ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড পলিসি তৈরি করে, প্ল্যাটফর্ম ফর ইন্টারসেক্টরাল অ্যান্ড ইন্টার ডিপার্টমেন্টাল ইস্যুস, তার জন্য রেজলিউশনের জন্য এটা একটা নিজেকে অ্যাজ এ প্ল্যাটফর্ম রূপে রিপ্রেজেন্ট করে। আদার ফিচার্স কী কী? যে এর আন্ডারে কিছু অটোনমাস বডি রয়েছে,
এইটার নামটা খুবই ইম্পর্টেন্ট, অটোনমাস বডিগুলোর নাম, যেমন হলো ডেভেলপমেন্ট মনিটরিং অ্যান্ড এভলিউশন অর্গানাইজেশন ডিএমও, অটল ইনোভেশন মিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লেবার ইকোনমিক্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট। এই রিলেটেড এর থেকে এর আগে ইউপিএসসিতে কোশ্চেন এসছে পিওয়াইকিউ, যে এর কিছু ইনস্টিটিউশন দিয়ে যে এর মধ্যে কোনটা নীতি আয়োগের দ্বারা রান হয়, তার মধ্যে উত্তর ছিল অটল ইনোভেশন মিশন। নীতি আয়োগ কিছু ইন্ডেক্স পাবলিশ করে, যেমন টিম ইন্ডিয়া হাব, তারপর এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স, স্টেট হেলথ ইন্ডেক্স, ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স। এছাড়া এর ইনিশিয়েটিভসের মধ্যে আসে অটল ইনোভেশন মিশন, ন্যাশনাল ডেটা অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামস, উমেন এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম, সেফ অ্যাকোমোডেশন, সাথী পোর্টাল, পাথওয়েস অফ এডিবল অয়েল গ্রোথ, এনহ্যান্স ডোমেস্টিক কুকিং কোল অ্যাভেলেবিলিটি। এরকম রিলেটেড অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম যেমন নীতি আয়োগের একটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা সেপারেটলি আলাদা জায়গায় আলাদা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনে পড়ব। এই যে সমস্ত ইন্ডেক্সগুলো, নীতি আয়োগ প্রচুর ইন্ডেক্স বার করে, সমস্ত মুখস্থ করা সম্ভব না, তবে এগুলো খুবই ইম্পর্টেন্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্সগুলো একবার করে চোখ বুলিয়ে যাবেন, যাতে পরীক্ষায় যদি আপনার অপশানের সামনে থাকে তাহলে আপনি এটা লিখে আসতে পারেন, মার্ক করে আসতে পারেন। এছাড়া যেমন ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স, এটা এখানে দেখলাম, স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স। এছাড়া চ্যালেঞ্জেস, নীতি আয়োগের চ্যালেঞ্জেস কী কী, যে একটা বাজেটারি কনস্ট্রেন্ট, এর হাতে তেমন বাজেট আসে না, পয়সা নেই। ইন্টারস্টেট ডিসপ্যারিটি, প্রত্যেকটা স্টেটের চিফ মিনিস্টাররা বেশিরভাগ ক্ষেত্রে যে ক্ষেত্রে অপোজিশনরা গভর্নমেন্টে রয়েছে সেক্ষেত্রে তো চিফ মিনিস্টারদের মধ্যে সামনাসামনি কথাই হয় না ভালোভাবে, একজন আরেকজনের মুখ দেখতে পছন্দ করেন না, ফলে যে গভর্নিং কাউন্সিল সেটা ইনএফেক্টিভ হয়ে যায় ওখানে। ওভারল্যাপিং রোলস, মিনিস্ট্রিদের সাথে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে নীতি আয়োগের একটা ওভারল্যাপিং রোল হয়ে যাচ্ছে, যেমন হেলথ মিনিস্ট্রির সাথে একটা ওভারল্যাপিং রোল হয়ে যাচ্ছে। ল্যাক অফ স্ট্যাচুটরি স্ট্যাটাস, এটা একটা এক্সিকিউটিভ রেজলিউশনের দ্বারা তৈরি, এতে কোনো স্ট্যাচুটরি স্ট্যাটাস নেই, মানে কোনো ল নেই। একটা ল থাকলে সেই সংগঠনটা একটা মানে লিগাল বেস পায়, যে হ্যাঁ এটার এই পাওয়ার ডিফাইন্ড একটা পাওয়ার আসে। এবং নন বাইন্ডিং রেকমেন্ডেশন, নীতি আয়োগ শুধু অ্যাডভাইস করে যে স্যার আপনার এটা করা উচিত, কিন্তু এবার স্যার সেটা করবে কি করবে না সেটা স্যারের উপর ডিসাইড করছে। নীতি আয়োগের অবদানকে যেটা যেটা আমরা থিমে পড়েছিলাম, যেটা এসডিজিকে মনিটর করে, এসডিজিকে অ্যাডপ্ট করে, মনিটর করে। এছাড়া কোঅপারেটিভ অ্যান্ড কম্পিটিটিভ ফেডারেলিজমকে প্রমোট করে। এটা হলো নীতি আয়োগের মেন উদ্দেশ্য। যেমন এখানে দেখুন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস মনিটরিং অ্যান্ড এটসেট্রা, এই টাইপের। আমাদের আজকে যেটা তৃতীয় টপিক সেটা হলো লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট। লোকপাল লোকায়ুক্ত হলো অ্যান্টি কারাপশন বডি। অ্যান্টি কারাপশন এরা কার জন্য ইনভেস্টিগেশন করবে? সেন্ট্রাল এবং স্টেট লেভেলের কিছু স্পেশাল ফাংশনারিসের জন্য, যেমন সিএম, পিএম, কাউন্সিল অফ মিনিস্টার্স, স্টেট অ্যান্ড সেন্ট্রাল অফিসিয়ালস, এরা যদি কোনো কারাপশনের সাথে যুক্ত থাকে, সেই কারাপশনটাকে তদন্ত করার জন্য একটা সংস্থা তৈরি করা হয় লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট 2013 মাধ্যমে। সেটা হলো লোকপাল ফর সেন্ট্রাল লেভেল অ্যান্ড লোকায়ুক্ত ফর স্টেট লেভেল। এটা একটা স্ট্যাচুটরি বডি, লয়ের মাধ্যমে তৈরি হয়েছে, তাই স্ট্যাচুটরি। অ্যান্টি কারাপশন বডি, কারাপশনের কে প্রিভেন্ট করার জন্য কাজ করছে, তাই এটা অ্যান্টি কারাপশন বডি। অ্যাক্টটা তৈরি হয় 2013 সালে, লোকপাল অ্যাপয়েন্টও হয় অনেক আগে, কিন্তু এটার প্রথম ফাউন্ডেশন ডে সেলিব্রেট করা হয় জানুয়ারি 2025-এ। আচ্ছা, এই একটা কী জিনিস, লোকপাল লোকায়ুক্ত কেমনভাবে মানে কি লেখা রয়েছে? লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট 2013 কি বলছে?
এটা বলছে যে লোকপাল অ্যাট ইউনিয়ন লেভেলের জন্য লোকপাল এবং স্টেট লেভেলের জন্য লোকায়ুক্ত অ্যাপয়েন্ট করা হবে। কে অ্যাপয়েন্ট করবে সেটা পরে কম্পোজিশন আমাদের ওখানে রয়েছে। এবং এটাতে অ্যাপয়েন্টমেন্ট যে বডি সেটাতে যেমন রয়েছে যে পিএম রয়েছে, ছিল লিডার অফ অপোজিশন, লিডার অফ অপোজিশন। কিন্তু যেটা দেখা যায় যে 2014-তে জেনারেল ইলেকশনের পরে আমাদের পার্লামেন্টে লোকসভাতে লিডার অফ অপোজিশন ছিল না। তার ফলে লোকপাল অ্যাপয়েন্ট হতে পারছে না, কারণ এই কমিটিতে তো লিডার অফ অপোজিশন নেই। তাই 2016 সালে আবার এই অ্যাক্টটাকে অ্যামেন্ড করে লিডার অফ অপোজিশনের জায়গায় লেখা হয় সিঙ্গেল লার্জেস্ট। লিডার অফ অপোজিশনের সাথে লেখা হয় যে লিডার অফ অপোজিশন যদি প্রেজেন্ট না থাকে বা পদ যদি খালি থাকে, তাহলে সিঙ্গেল লার্জেস্ট যে অপোজিশন পার্টি তার যে হেড সে অ্যাজ এ মেম্বার এই কমিটিতে প্রেজেন্ট থাকতে পারবে। এটাকে অ্যামেন্ড করা হয় 2016 সালে। এইবার অ্যাবাউট লোকপাল। কম্পোজিশন: চেয়ারপারসন থাকবে একজন এবং 8 জন মেম্বার থাকবে। লোকপাল কোনো সংস্থার নাম না, লোকপাল হলো একজন লোকপাল একটা টোটাল সংস্থা প্লাস যে মেন চেয়ারপারসন। অ্যাবাউট লোকপালের কম্পোজিশন কেমন হবে? একজন চেয়ারপারসন থাকবেন এবং 8 জন মেম্বার থাকবেন। এই টোটাল যে 9 জন মেম্বার, এই 9 জনের মধ্যে 50% হতে হবে জুডিশিয়াল মেম্বার, আর আবার এর মধ্যে থেকে 50% হতে হবে যারা SC ST OBC মাইনরিটিস উমেন থেকে আসছে। মানে মিনিমাম 4 থেকে 5 জনকে হতে হবে যারা SC ST OBC উমেন মাইনরিটিস কমিউনিটিস থেকে আসছে, এবং মিনিমাম 50% হতে হবে যারা জুডিশিয়াল মেম্বার, মানে যারা অ্যাজ এ জাজ সার্ভ করেছে। এবার এর কন্ডিশন কী কী রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর লোকপাল: চেয়ারপারসন থাকবে। চেয়ারপারসন কি হতে হবে? সিটিং অর রিটায়ার্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর জাজ অফ সুপ্রিম কোর্ট অর এমিনেন্ট পার্সনটা খুব ইম্পর্টেন্ট। একজন সিটিং বা রিটায়ার্ড চিফ জাস্টিস হতে হবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অথবা তাকে জাজ অফ সুপ্রিম কোর্ট হতে হবে, সিটিং অর রিটায়ার্ড, অথবা একজন এমিনেন্ট পার্সন হতে পারবে। এমিনেন্ট পার্সন কি? এটা একটা ভেগ টার্ম। এমিনেন্ট পার্সন মানে তার ল রিলেটেড কোনো নলেজ থাকতে হবে, সে সমাজে কারাপশনের এগেনস্টের জন্য খ্যাত, এরকম কোনো ব্যক্তি এমিনেন্ট পার্সন, অ্যাজ এ এমিনেন্ট পার্সন। জুডিশিয়াল মেম্বার্স কারা হতে পারবে? যে 50% আমরা দেখলাম, এর মিনিমাম 50% জুডিশিয়াল মেম্বার্স হতে হবে। সিটিং অর রিটায়ার্ড জাজেস অফ সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস অফ হাই কোর্টস, এরা জুডিশিয়াল মেম্বার হতে পারবে। আর আদার মেম্বারসদের মধ্যে কারা থাকবে? এমিনেন্ট পার্সন উইথ অ্যাটলিস্ট 25 years of special knowledge and expertise in matters relating to anti-corruption, policy, public administration, vigilance, finance, including insurance and banking law and management. Person ineligible to become members. কারা লোকপালের মেম্বার হতে পারবে না? যাদের বয়স 45 বছরের থেকে কম রয়েছে, যারা কোনো অফিস অফ প্রফিট বা ট্রাস্ট বা কোনো অফিসের সাথে অ্যাফিলিয়েটেড রয়েছে, পঞ্চায়েত বা স্টেট লেজিসলেচার বা পার্লামেন্টে যারা এমপি বা মেম্বার, তারপর সার্ভিসে রয়েছে, ইউনিয়ন বা স্টেটের আন্ডারে কোনো সার্ভিসে রয়েছে ব্যক্তি লোকপালের জন্য ইনএলিজিবল হবে। টার্মস কি? 5 years অর টিল দ্য এজ অফ 70। অর্থাৎ যদি ধরুন 62-তে অ্যাপয়েন্ট হয়, তাহলে উনি 5 years টার্ম সার্ভ করবেন। যদি দেখা যাচ্ছে উনি 69-এ অ্যাপয়েন্ট হয়, তাহলে 1 বছর টার্ম সার্ভ করবেন, মানে 70 হয়ে যেতে পারে ম্যাক্সিমাম, অথবা 5 বছর উনি সার্ভ করতে পারবেন। অ্যাপয়েন্ট কে করবেন? অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট আফটার অবটেনিং রেকমেন্ডেশন ফ্রম সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটির কথাই আমরা প্রথমে বলেছিলাম। সিলেকশন কমিটিতে কে কে থাকছেন? প্রাইম মিনিস্টার অ্যাজ এ চেয়ারপারসন, স্পিকার অফ লোকসভা, leader of opposition and leader of single largest opposition party in Lok Sabha, Chief Justice of India or Judge of Supreme Court nominated by him or her, or
1 eminent jurist to be nominated by president. এই 5 জন মিলে একটা কমিটি তৈরি করছে, তার নাম সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটি, এই 5 জন মেম্বারের সিলেকশন কমিটি প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে, তারপর প্রেসিডেন্ট লোকপাল নিয়োগ করবেন। এইবার জুরিসডিকশন অফ লোকপাল, এটা খুব ইম্পর্টেন্ট, লোকপাল সিলেকশন বডি। আর জুরিসডিকশন অফ লোকপাল, প্রাইম মিনিস্টার including ministers, member of parliaments, group A, B, C, D, officers and officials of central government. লোকপালের এত লোকের উপরে, এত হাই ডিগনিটারিজের উপরে লোকপালের জুরিসডিকশন রয়েছে। শুধু প্রাইম মিনিস্টারের উপরে যদি কোনো অ্যালিগেশনস লাগে, যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস, সিকিউরিটি, পাবলিক অর্ডার, অ্যাটমিক এনার্জি অ্যান্ড স্পেস, এই রিলেটেড কোনো যদি অ্যালিগেশনস লাগে কারাপশনের, সেইটাতে লোকপালের কোনো জুরিসডিকশন থাকবে না। কিন্তু প্রাইম মিনিস্টারের অন্যান্য ক্ষেত্রে লোকপালের জুরিসডিকশন থাকবে। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, সুপারিনটেন্ডেন্স ওভার ইনভেস্টিগেশন অফ দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট কনসার্নিং ম্যাটার্স রেফার টু দ্য প্রিলিমিনারি এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন। এই যে লোকপাল যে ইনভেস্টিগেশন করবে, সেই ইনভেস্টিগেশন পাওয়ার আসে দিল্লি স্পেশাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মাধ্যমে। লোকায়ুক্ত কি? লোকায়ুক্ত হলো প্রত্যেকটা স্টেটের জন্য সেম, যেমন সেন্ট্রালের জন্য রয়েছে লোকপাল, এখানে দেখুন সমস্ত জায়গায় লেখা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। লোকপাল রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, লোকায়ুক্ত হলো স্টেট গভর্নমেন্টের জন্য। ইস্যুস কি কি? ল্যাক অফ প্রোটেকশন অফ হুইসেল ব্লোয়ার্স। যারা হুইসেল ব্লোয়ার কারা? যারা ধরুন যে আপনি একটা সংস্থায় কাজ করছেন, সংস্থা কিছু কারাপশন করছে, আপনি সংস্থার বিরুদ্ধে, নিজের সংস্থার বিরুদ্ধে আপনি মুখ খুললেন মিডিয়াতে বা কোনো সরকারি জায়গায় মুখ খুললেন, আপনাকে তখন বলা হবে হুইসেল ব্লোয়ার। আপনি প্রথম হুইসেলটা বাজিয়েছেন, তাই আপনাকে বলা হবে হুইসেল ব্লোয়ার। এইরকম হুইসেল ব্লোয়ারদের জন্য বিভিন্ন ইনস্টিটিউশনের কারাপশন ধরা পড়ে। এই হুইসেল ব্লোয়ার, ধরুন আপনি গভর্নমেন্ট ইনস্টিটিউশনে কাজ করছেন, এখানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের কথা আসছে বা স্টেট গভর্নমেন্টের কথা আসছে, গভর্নমেন্ট ইনস্টিটিউশনে কাজ করছেন, আপনি দেখছেন যে গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউশন কোনো কারাপশন করছে, তার জন্য যে আপনি হুইসেলটা ব্লো করছেন, এই সবার সামনে এই কারাপশনটাকে নিয়ে আসছেন, এই রিলেটেড আপনার কোনো প্রোটেকশন, খুব কম প্রোটেকশন দিচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে। এটা একটা বিশাল বড় ল্যাকুনা এই অ্যাক্টের। ইনঅ্যাডিকুয়েট প্রভিশনস ফর অ্যাপিলের জন্য তেমন ভালো প্রভিশনস নেই। পসিবিলিটি অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে আপনি দেখুন সিলেকশন বডিটাতে কে রয়েছে, পিএম রয়েছে, স্পিকার অফ লোকসভা রয়েছে, ন্যাচারালি পিএম স্পিকার অফ লোকসভা একই পার্টি থেকে। প্রেসিডেন্ট নমিনেট করছে এমিনেন্ট জুরিস্ট, সেটাকে কে নিয়োগ করবে? প্রেসিডেন্টকে সেটা কে অ্যাডভাইস করবে? পিএমই অ্যাডভাইস করবে। ফলে 3 জন একই চিন্তাধারার লোক, ন্যাচারালি যারা একই চিন্তাধারা নিয়ে থাকবে, 3 জন লোক এখানে এসে যাচ্ছে, ফলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আসার একটা চান্স রয়েছে বিশাল বড়। ফলে পলিটিক্যাল পার্টিস পুট লোকপাল আন্ডার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, একটা হিউজ ল্যাকুনা রয়েছে এখানে। এছাড়া ইনক্লুশন অফ পিএম আন্ডার জুরিসডিকশন অফ লোকপাল, যখন আপনি দেশের প্রাইম মিনিস্টারকেই লোকপালের জুরিসডিকশনের আন্ডারে নিয়ে আসবেন, তখন অনেক বাধা তৈরি হওয়ার চান্সেস রয়েছে, যে প্রাইম মিনিস্টারের অটোনমি এখানে চলে যায়। আদার ল্যাকুনাস লাইক ল্যাক অফ কনস্টিটিউশনাল ব্যাকিং, কনস্টিটিউশন এটা নেই, এটা শুধু একটা লয়ের মাধ্যমে আনা হয়েছে। তারপর ল্যাক অফ ক্লিয়ার প্রভিশনস, তারপর জুডিশিয়ারি হ্যাজ বিন কেপ্ট আউট অফ দিস পারভিউ অফ লোকপাল। এটা খুব ইম্পর্টেন্ট যে জুডিশিয়ারি উপরে লোকপাল কোনো কথা বলবে না। লোকপাল পিএমের উপরে কথা বলতে পারবে, ইউনিয়ন অফিসারসদের উপরে ABCD অফিসারসদের উপরে কথা বলতে পারবে, কাউন্সিল অফ মিনিস্টার্সদের উপরে বলতে পারবে, কিন্তু জুডিশিয়ারির উপরে কোনো ইনভেস্টিগেশন লোকপাল করতে পারবে না। এবং জুডিশিয়ারির উপর ইনভেস্টিগেশন করার জন্য আমাদের দেশে খুবই কম প্রভিশনস রয়েছে। এছাড়া একটা কি, যে 7 ইয়ার্সের বেশি যদি কোনো পুরনো কেস হয়, সেক্ষেত্রে লোকপাল তাতে কোনো কাজ করতে পারবে না। এবার ওয়ে ফরওয়ার্ড কি, যে আমাদের এই ইনস্টিটিউশনটাকে ভালো করার জন্য কি কি রয়েছে? সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন রিফর্মস, এরা কিছু রেকমেন্ডেশন দিয়েছিল, যেমন পিএমকে লোকপালের পারভিউ থেকে আউট করা,
যেমন কনস্টিটিউশনাল ব্যাকিং দেওয়া, যে কনস্টিটিউশনের মাধ্যমে এটাকে লোকপাল লোকায়ুক্তকে একদম পরিপক্ক একটা সংস্থা তৈরি করা, যাতে ওটা আরও স্ট্রং হয়ে যায়। এছাড়াও আরও অনেক এরকম 11th লোকায়ুক্ত কনফারেন্স 2012-এ কিছু সাজেশন দেওয়া হয়, যেমন এর আন্ডার কিছু ইনভেস্টিগেশন অফিসার আনা। এরা ন্যাচারালি পুলিশ বা সিবিআইয়ের মাধ্যমে ইনভেস্টিগেশন করে, সেটাকে এদের নিজস্ব কিছু অফিসার থাকা উচিত। তেমন এদের এক্সট্রা কিছু পাওয়ার, অটোনমি, ফাইন্যান্সিয়াল পাওয়ার, ডিসিশন মেকিং পাওয়ার, এই সমস্ত এর মধ্যে আসা উচিত, এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে যাতে লোকপাল অনেক দূরে থাকে। ফলে লোকপাল লোকায়ুক্ত আমাদের দেশের যে কনস্টিটিউশনাল ব্যাকআপ রয়েছে, তাতে যারা এক্সিকিউটিভ রয়েছে তাদের উপরে একটা ফেয়ার চেক স্ট্যাবলিশ করছে।